আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় জামাত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। ভোটারকে কাছে টানতে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ ঢাকার 6 স্থানে তারেক রহমানের জনসভা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি, অভিমত ডক্টর আলী রিয়াজের। বললেন, গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না তাদের অভিমত। বলছেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখানেই ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মালিক নয়, সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানান তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাসও দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, 12 তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 11 লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠও নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা। সকাল থেকে জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল 10:30 থেকে প্রচারণা শুরু করেন তিনি। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, শুনেছেন তাদের নানা সমস্যার কথা। গণমাধ্যমকে বলেছেন, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন। জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। এই আসনে পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে।
ঢাকা মহানগর উত্তরে 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন তিনি। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তারেক রহমান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন, এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন, কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরে একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। তার দাবি, গণভোটে হ্যাঁর পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলছেন, জনগণকে বোঝাতেই গণভোটের প্রশ্নে 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণা দরকার ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। গত 1.5 বছরে সংস্কার উদ্যোগ কতটা সফল হলো প্রশ্ন ছিল তার কাছে। রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক সংস্কারকে একদিনে এক দলিলে একভাবে হবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হই। তো সেদিক থেকে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, অন্ততপক্ষে প্রস্তাব আকারে, তার সবটাই অর্জন করা সম্ভব হয়নি। দরজায় কড়া নাড়ছে ভোট, চূড়ান্ত নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশনও। কিন্তু কমিশনের কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে পুরোপুরি আস্থা ফেরেনি তা স্বীকার করেন ডক্টর রিয়াজ। সাথে ভোট নিয়ে চক্রান্তের কথাও বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 3টা নির্বাচন হয়েছে, ইসি চেয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, আমি মনে করি চাই নাই। একভাবে নির্বাচন করেছে, আপনি ভিন্ন নির্বাচন করতে চাচ্ছেন এবং একটা আনটেস্টেড বডি দিয়ে। রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না কেউ কেউ, যে বোধহয় কেউ